আপনি কি কম খরচে বেনারস ঘুরতে চান? হ্যাঁ, তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। ভারতের তথা বিশ্বের প্রধান শহরগুলির মধ্যে একটি হলো বেনারস। হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিলনস্থল হলো এই জায়গাটি। বারাণসীকে বিশ্বের অন্যতম পবিত্র শহর বলা হয়। সারা বিশ্বে শিবের মোট 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। তার মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ হলো কাশী বিশ্বনাথ ধাম। বেনারসের অর্থ হলো উজ্জ্বল আলো, তাই বেনারসকে আলোর শহর বা সিটি অফ লাইটসও বলা হয়। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ পুণ্য অর্জন ও মোক্ষলাভের আশায় বেনারসে ভ্রমণ করে। তাই আজ আমি আপনাদের সাথে বেনারসের 2 নাইট 3 ডেসের সব থেকে চিপেস্ট ট্যুর প্ল্যান শেয়ার করব, যত কম পয়সায় ঘোরা যায়। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কী দেখবেন আর কত টাকাই বা খরচ হবে, এই সমস্ত ইনফরমেশান পাবেন আমাদের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা দিলাম, এই ভিডিওটা দেখার পর আপনাদের আর অন্য ভিডিও দেখতে হবে না। ভিডিওর মাঝে মাঝে রয়েছে কিছু টিপস। এখানে সাইড ভিজিট করতে হলে আপনারা পায়ে হেঁটে অবশ্যই করুন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও। সবাই সাথে থাকো, আমরা বেনারস যাচ্ছি। প্রথমেই বলি কোন সময় যাবেন। দেখুন, বেনারস যাওয়ার সব থেকে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। অন্য সময় গেলে ইউপিতে এতটাই গরম থাকে যে আপনি ঠিকমতো ঘুরতে পারবেন না, তাই সব থেকে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। এইবার বলি কিভাবে যাবেন। দেখুন, বেনারস যাবার সব থেকে ভালো উপায় হলো ট্রেনে করে যাওয়া। হাওড়া থেকে বেনারসের দূরত্ব প্রায় 700 কিলোমিটার। ট্রেনে সময় লাগে 14 ঘন্টার মতো। এই 3টি ট্রেন প্রতিদিন হাওড়া থেকে ছাড়ে বেনারসের উদ্দেশ্যে। সব থেকে ভালো ট্রেন হলো বিভূতি এক্সপ্রেস। এছাড়াও রয়েছে হাওড়া অমৃতসর মেল ও দুন এক্সপ্রেস। আজকের দিনটি হচ্ছে রবিবার। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 13009। আমরা এখানে হাওড়া থেকে ট্রেন ধরবো, ট্রেনে করে যাব আমরা বেনারস। আমরা গিয়েছিলাম 13009 দুন এক্সপ্রেস করে। সমস্ত ট্রেনের ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা একবার চেক আউট করে নিও। আমাদের ট্রেনটি ছিল হাওড়া থেকে রাত 8:25-এ। আমাদের ট্রেন আছে 8:25। আমাদের দিনটি ছিল 17ই ডিসেম্বর। এই দিনটি আরেকটা কারণেও স্পেশাল ছিল আমাদের কাছে, কারণ সোমনাথ ভাইয়ের জন্মদিন ছিল সেই দিন। ট্রেনের মধ্যেই বার্থডে সেলিব্রেট করা হয়। তারপর একটু রাত হতেই শুরু হয়ে গেল আমাদের ডিনারের প্রস্তুতি। ডিনারে ছিল রুটি, আলু ভাজা, চিকেন কষা, শসা আর সবার শেষে পায়েস। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। খাওয়া দাওয়া সেরে আমরা যে যার মতো ঘুমিয়ে পড়লাম। ডে 1, প্রথম দিন। সত্যি বাপন মিশু ভাই বলো। সবাইকে শুভ সকাল। আর মহাদেব, আমরা যাচ্ছি বেনারসের উদ্দেশ্যে, কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। আপনারা থাকুন আমাদের সঙ্গে আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। আমরা প্রত্যেকটা জায়গার আপডেট আপনাদের জানাতে থাকি। গুড মর্নিং ফ্রেন্ড, সবাই সাথে থাকো, আমরা বেনারস যাচ্ছি। এবং এই ব্লগের সামনে থাকবে যে সুব্রতদা আমাদের সাথে আছে। প্রতিটা মুহূর্ত আপনাদের অনুভব করাবে যে কীভাবে কী করে আপনারা টুকটাকে এনজয় করবেন, সেটা দেখতে থাকুন, সুব্রতদার পাশে থাকুন। অমিতা বলো। গুড মর্নিং। আচ্ছা বলো। ঘড়িতে বাজে এখন 10:28। আমরা নেমে পড়েছি বেনারসে। তো আমরা আশা করিনি ট্রেনটা এত তাড়াতাড়ি আমাদের পৌঁছে দেবে। এখান থেকে আমাদের একটা অটো নিতে হবে, অটো করে তারপরে আমাদের রুমে পৌঁছাতে হবে। অটোতে লাগবে 10 থেকে 15 মিনিট, তারপর আমরা রুমে যাব। চলো দেখতে থাকো। আমাদের ট্রেনটি সঠিক সময় আমাদের বেনারসে পৌঁছে দেয়। বেনারসে নেমে 1 নম্বর গেট থেকে বেরাতেই আমাদের অটোওয়ালারা ঘিরে ধরে। কিন্তু আপনারা ভুল করেও কখনো তাদের সাথে যাবেন না, কারণ তারা আপনাকে নিয়ে তো যাবে কম খরচে, কিন্তু হোটেলের সাথে তাদের টাই আপ থাকে। তাদের মেন ইনকাম সেখান থেকেই। তাদের প্রধান টার্গেটেই থাকে যারা রুম বুকিং করে আসে না। তাই তাদের থেকে আপনারা সাবধানে থাকবেন আর অবশ্যই রুম বুকিং করে আসবেন। স্টেশন থেকে কিছুটা গেলেই অনেক অটো বা টোটো পেয়ে যাবেন। সেখান থেকে অটো রিজার্ভ করে চলে আসুন পিডিআর মল বা গধুলিয়া মোড়। টোটো রিজার্ভ করে আসলে ভাড়া নেবে 120 টাকা। কারণ ঘড়িতে বাজে 11:30, আমরা গধুলিয়া মোড়ে চলে এসেছি। আমাদের অটো ডাইরেক্ট আমাদের হোটেল পর্যন্ত যায়। 10 আশ্রমের ঘাটে সকালবেলা যায়।
এখন যাইনি, এখন আমাদের বদলিয়া মোড়ে নামিয়েছে। বদলিয়া মোড় থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রুমের দিকে। বেশিক্ষণ না, এই বদলিয়া মোড় থেকে 5 মিনিট লাগবে রুমে যেতে, আর রুম থেকে 2 মিনিট লাগবে দশাশ্বমেধ ঘাটে যেতে। সেখান থেকে 500 মিটারে হাঁটা পথ রয়েছে দশাশ্বমেধ ঘাট। এবার বলি কোথায় থাকবেন। আপনারা যদি কম খরচে থাকতে চান তাহলে থাকতে পারেন ভারত সেবা আশ্রম, সর্দার বল্লভভাই প্যাটেল ধর্মশালায়। কিন্তু সব থেকে ভালো হয় আপনারা যদি থাকেন দশাশ্বমেধ ঘাটের খুবই কাছাকাছি, তাহলে আপনারা সমস্ত সুবিধাই পাবেন। আমরা ছিলাম হোটেল বিশ্বনাথে, যেটি ছিল কাশী বিশ্বনাথে 1 নম্বর গেটের একদম উল্টো দিকে। আমাদের রুমটি ছিল গঙ্গার খুবই কাছাকাছি। আমি আমাদের রুমের সাথে সাথে দশাশ্বমেধ ঘাটের আশেপাশে আরও অনেক রুম রয়েছে, সেই সমস্ত রুমের ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে রাখব। এইবার চলে আসি কী কী দেখবেন আর কী কী খাবেন। কী কী খাবেন তার জন্য একটি সম্পূর্ণ আলাদা একটি ভিডিও বানানো হয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। আমরা এখন রুমেতে চলে এসেছি, এখন হইতে বাজে 11:50, তাই তো? আমরা রুমেতে চেক ইন করলাম সকাল 11:50-এ। রুমেতে এসে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। প্রথমত বলবো, যেসব আমিষ বন্ধুরা আছো তারা মন্দিরের আশেপাশে 5 কিলোমিটারের মধ্যে কোনো আমিষ খাবার পাবে না। চারিদিকে যেটাই দেখবে সেটাই নিরামিষ, এবং খাবারের স্বাদও খুব একটা ভালো নয়। আসলে আমাদের বাঙালির স্বাদের সাথে সেখানকার খাবারের স্বাদ খুবই আলাদা। প্রথম দিন আমরা লাঞ্চ করেছিলাম কাশী বিশ্বনাথ গেটের একদম পাশের একটি হোটেল থেকে। আমাদের থালি নিয়েছিল 140 টাকা করে মাথা পিছু, কিন্তু সেখানকার খাবার খুব একটা ভালো ছিল না। আমাদের খাবারে ছিল রুটি, ভাত, ডাল, 2 রকমের সবজি আর পনিরের তরকারি। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম ঘাটে, এবং সেখান থেকে 1200 টাকার একটি বোট ভাড়া করে বোটে চড়ে আমরা ঘুরে দেখলাম সমস্ত ঘাটগুলি। আপনারা বোটের পাশাপাশি পায়ে হেঁটেও ঘাটগুলি ঘুরে দেখবেন, দুটোরই অনুভূতি আলাদা আলাদা। দশাশ্বমেধ ঘাট প্রধানত বারাণসীর একটি প্রধান ঘাট। এটি সম্ভবত বারাণসীর সবথেকে প্রাচীনতম ঘাট। পুরাণ ও শাস্ত্র মতে মহাদেবকে স্বাগত জানাতে ব্রহ্মা স্বয়ং এই ঘাটটি নির্মাণ করেছিলেন। যজ্ঞ করার সময় 10টি ঘোড়া বলি দেওয়া হয়েছিল এখানে, তাই এই ঘাটের নামকরণ করা হয় দশাশ্বমেধ ঘাট। বোটে করে আমরা ঘোরাঘুরি করে চলে এলাম দশাশ্বমেধ ঘাটে। এখন বাজে ঘড়িতে 3:30। ঠিক এই জায়গাটা সন্ধ্যা আরতি হবে সন্ধ্যেবেলা। তো সবাই তো বলছে 6:30টার দিকে হবে, দেখা যাক কটার সময় শুরু হয়। এই গঙ্গা আরতি দেখবার জন্য বহু দূর দূর থেকে মানুষ এখানে আসে। প্রচণ্ড ভিড় হয় এখানে, তাই আমরা আগে থাকতেই চলে এলাম। টানা 3 ঘন্টা অপেক্ষা করার পর গঙ্গা আরতি শুরু হলো সন্ধ্যে 6:10। গঙ্গা আরতি দেখতে দেখতে আমাদের মন পুরো শান্ত হয়ে গিয়েছিল, এবং আমাদের বেনারসে আসার সেরা প্রাপ্তি হলো এই গঙ্গা আরতি। এটা হচ্ছে ললিতা ঘাট। এরপর আমরা পায়ে হেঁটে ঘাটগুলো ঘোরাঘুরি করতে থাকলাম। কিছুটা যেতেই আমাদের চোখে পড়ল ললিতা ঘাট। এই ঘাটটি 19 শতকের প্রথম দিকে নেপালের রাজা রানা বাহাদুর শাহ এটি নির্মাণ করেন। হিন্দু দেবী ললিতার নামে এই ঘাটটির নামকরণ করা হয়েছে। মণিকর্ণিকা ঘাট হল বারাণসীর সবথেকে পবিত্র ঘাট। এটি দশাশ্বমেধ ঘাট ও সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে রয়েছে। এখনও সমস্ত মানুষকে এখানে কাঠে পড়ানো হয়। এখানে 24 ঘন্টায় চিতা জ্বলে, আপনি যে কোনো সময় আসুন। হিন্দু ধর্ম মতে এই ঘাটে দেবী সতীর কর্ণকুন্তল বা যেটাকে কানের দুল বলা হয় সেটি এখানে পড়েছিল। সংস্কৃত ভাষায় কর্ণকুন্তলকে মণিকর্ণ বলা হয়। সেখান থেকেই এই ঘাটটির নামকরণ করা হয় মণিকর্ণিকা ঘাট। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ অর্জন করে এবং পুনর্জন্ম চক্র থেকে মুক্তি লাভ করে। এটা হচ্ছে যে কাশী বিশ্বনাথের মণিকর্ণিকা ঘাট। এখানে যেটা জ্বলতে থাকে, একটাও নেমে না। আর এটাকে নিত্যপুরী শহর বলা হয়ে থাকে। মানুষ বলে গেলে কি ঠান্ডাকাটি করে না, সে ঘাটের থেকে পুরো জল বিন্দুমাত্র তোমরা দেখতে পাবে না। মণিকর্ণিকা ঘাটের পাশেই রয়েছে রত্নেশ্বর মহাদেব মন্দির, যেটি হেলানো মন্দির নামেও পরিচিত। বলা হয় 1860 সালের আগে পর্যন্ত মন্দিরটি সোজা হয়েই দাঁড়িয়েছিল। পরে ঘাট ভেঙে পড়ে যাওয়ায় তার ওজন সহ্য করতে না পারায় মন্দিরটি পিছনের দিকে হেলে পড়ে। আপনি কিন্তু বারাণসী ঘুরতে এলে এই মন্দিরটি অবশ্যই একবার আসবেন। এছাড়াও এখানে বিভিন্ন ঘাট উল্লেখযোগ্য, যেমন আশি ঘাট, হরিশ্চন্দ্র ঘাট ইত্যাদি। আমরা সবাই হোটেলের দিকে ফিরে আস্তে আস্তে ঠিক করলাম পরের দিন আমরা সবাই প্রয়াগরাজ যাব। এই ভিডিওটিতে সম্পূর্ণ বারাণসী কিভাবে কত কম খরচে ঘোরা যায় সেই ডিটেলস থাকবে, তাই প্রয়াগরাজের ভিডিওটি এখানে অ্যাড করলাম না। তোমরা যদি বেনারসের সাথে সাথে প্রয়াগরাজটাও ঘুরে আসতে চাও তাহলে সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। সেই ভিডিওর ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে রাখবো।
আমরা সেদিন খুবই টায়ার্ড ছিলাম, তাই আমাদের হোটেলের পাশে মা অন্নপূর্ণা হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা যে যার মতো ঘুমিয়ে পড়লাম। ডে 2, দ্বিতীয় দিন। হর হর মহাদেব। আমরা এখন রুম থেকে বেরিয়ে পড়েছি, সবাই চান টান করে। ঘড়িতে বাজে এখন 5:05। মন্দির খোলে 4টের সময়, 11টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে এখন পুজো দিতে যাচ্ছি। তুমি কিছু বলো, পুজো দিতে যাচ্ছি আমরা। লাগছে এখন লাইন কত পড়বে জানি না, যাই এখন দিয়ে পুজোটা আগে দিই। আর আপনি সকালবেলা ঘুম থেকে উঠে চান করে যে এক্সপিরিয়েন্স, যে ভোরবেলা উঠে খুব ঠান্ডা তো লাগছে কিন্তু একটা এক্সাইটমেন্ট রয়েছে যে পুজো দিতে হবে আমাদের, তার জন্য মন্দিরের দিকে রওনা দিয়েছি। দেখা যাক কতটা ভিড় হয়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজকে ভোর এখন 5টা বাজে। তো আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছি। খুবই এক্সাইটেড আমি। যাই হোক, ঠান্ডা লাগুক, আমি প্রচুর সুন্দর করে ডিল করতে চাই, আনন্দ করতে চাই, ভালোভাবে পূজা দিতে চাই এবং সেই রকম একটা ভিডিও তোমাদেরকে উপহার দিতে চাই। নমস্কার, হর হর মহাদেব। নমস্কার, সুপ্রভাত। খুব ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা যে কি করবো, চান তো করতেই হবে। বাবার কাছে যাচ্ছি। হর হর মহাদেব। দেখো বাবা, চলো 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 বলো বলো বলো। হর হর মহাদেব। আমাদের এতদিনের যে আমরা করেছিলাম সেই আশা আমাদের আজকে পূর্ণ হতে চলেছে। আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। হর হর মহাদেব। আর আমাদের এখন টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রির কাছাকাছি। এক্সাইটেড যে ডিগ্রি টেম্পারেচারের মধ্যেও তোমার পাঞ্জাবি পরে চলে এসেছি, বাট কোনো ঠান্ডা লাগছে না। আমরা আজ যাব পুজো দিতে। প্রথমেই বলে রাখি, কাশী বিশ্বনাথ মন্দির সকাল 4টে থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। আপনাদের কাছে একটাই ছোট্ট টিপস, যদি আপনারা লাইনে না দাঁড়িয়ে ভালো মতো পুজো দিতে চান তাহলে আপনারা অবশ্যই যাবেন সকাল 4টে থেকে 6টার মধ্যে, না হলে একদম সন্ধেবেলার পর। আমরা সবাই মিলে ঠিক করলাম পুজোটা আমরা সকালবেলাতেই দেব। আমরা পুজো দিতে ঢুকেছিলাম 2 নাম্বার গেট থেকে। আমাদের মন্দিরের বাইরে করিডোর পর্যন্ত ফোন নিয়ে যেতে দিয়েছিল। তারপরে আমরা ফোনগুলি মন্দিরের পাশে জমা করে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আমরা মন্দিরে চলে এসেছি। তো আমাদের আলটিমেটলি ফোন নিয়ে যেতে দিয়েছে। এই মন্দিরের বাইরে এই করিডোরেই ফোনটা অ্যালাউ আছে। মন্দিরের ভেতর যখন ঢুকবো আমরা তখন ফোনটা আমাদের রেখে যেতে হবে। তো এতটাই ঠান্ডা যে আশেপাশে পুজো যে দেবে সে মানুষজন খুব কম। আশা করি সবাই বেলা হলে দেবে, মানে প্রচণ্ড ঠান্ডা এখানে। পাশে যে লকারটা আছে মন্দিরের পাশে, সেই লকারে আমাদের ফোনগুলো জমা করে যেতে হবে। এটা হচ্ছে মন্দিরের পাশে করিডোর, এখানে ফোন অ্যালাউ আছে। তো আমরা খুব এক্সাইটেড। আমি 2014 সালে এসেছিলাম ফার্স্ট টাইম, আবার 2024 10 বছর পর আবার এলাম। তো আমি খুব এক্সাইটেড। এখন বাজে ঘড়িতে 7:30। আমরা জাস্ট পুজো দিয়ে এলাম মন্দিরের ভেতর। খুব ভালো মতো পুজো দিতে পেরেছি ফাঁকায়। সকালবেলা এসেছি বলে একদম পুরো ফাঁকা ছিল। এখন মন্দিরটা আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে। তো সকালবেলা এসেছিলাম বলে আমরা খুব ভালো মতো পুজোটা দিতে পারলাম। এবং এখন বাজে 7:30। মন্দিরে আমরা প্রথমে পুজো দিলাম। পুজো দেওয়ার পর কিছুক্ষণ বসলাম, মন্দিরের আশেপাশে একটু ঘুরলাম। মন্দিরের মধ্যে, কাশী বিশ্বনাথের মন্দিরের মধ্যে অনেক মন্দির আছে, যেমন হচ্ছে কুবের মন্দির আছে, তারপর হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির আছে, তারপর অনেক মন্দির আছে। আমরা প্রথমে মন্দিরগুলো দেখলাম। মন্দিরগুলো দেখার পর তারপরে আমরা মা অন্নপূর্ণা মন্দিরে গেলাম। অন্নপূর্ণা মন্দির থেকে বেরিয়ে আমরা এই 2 নাম্বার গেটের সামনে এলাম। কাশী বিশ্বনাথের 2 নাম্বার গেটের সামনে এলাম, এসে জাস্ট ফোনটা নিলাম। আমরা সত্যি খুব ভালোভাবে লাইনে না দাঁড়িয়ে শান্তি করে ভক্তি ভরে পুজোটা দিলাম। পুজোটা দিয়ে কিছু ফটোশ্যুট করে চলে এলাম আমরা রুমেতে। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বেনারসের আশেপাশে সাইট ভিজিট করতে। প্রথমে আমরা পেট পুজো করতে ঢুকে পড়লাম আমাদের রুমের পাশেই একটি কচুরির দোকানে। এখানে গরম গরম কচুরি পাওয়া যায়। সেখান থেকে আমরা গরম গরম কচুরি আর জিলিপি খেলাম। আমরা টিফিন করে একটা অটো ভাড়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা পিডিআর মলের কাছ থেকে একটা অটো রিজার্ভ করলাম। ভাড়া নিল 1200 টাকা। তবে মন্দিরের সামনে অটোওয়ালারা আপনাদের কাছ থেকে বেশি দাম চাইতে পারে। আপনারা কিছুটা হেঁটে চলে আসুন পিডিআর মলের কাছাকাছি, সেখান থেকে এই দামেই পেয়ে যাবেন একটি অটো। আমরা প্রথমে সাইট সিন করতে গিয়েছিলাম বেনারসের ইস্কন মন্দিরে। ইস্কন মন্দির থেকে বেরিয়ে গেছি। তো ইস্কন মন্দিরটা খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো, শান্ত নিরিবিলি পরিবেশ। তো আমাদের এটা প্রথম সাইট ভিজিট করলাম, সেটা হচ্ছে ইস্কন মন্দির। আমরা ইস্কন মন্দির থেকে বেরিয়ে পড়েছি। ইস্কন মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি দুর্গা মাতা মন্দির। ইস্কন মন্দির থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম দুর্গা মাতার মন্দিরে। এই মন্দিরটি খুবই প্রাচীনতম একটি মন্দির।
বলা হয় বেনারসের একদম প্রথমের দিকে 3টি মন্দির ছিল: কাশী বিশ্বনাথ মন্দির, মা অন্নপূর্ণা মন্দির এবং এই দুর্গা মাতার মন্দির। দুর্গা মাতার মন্দির ঘুরে আমরা গিয়েছিলাম তুলসী মানুষ মন্দির। আমরা এখন চলে এসেছি তুলসী মানুষ মন্দির। এটি বারাণসীর অন্যতম বিখ্যাত মন্দির। প্রাচীন হিন্দু মহাকাব্য রামচরিত মানস তুলসীদাস এই জায়গাতে বসেই লিখেছিলেন। সাইড সিনে চলে এসেছি, এটা হচ্ছে ত্রিদেব মন্দির। এই মন্দিরটা দেখাচ্ছি। এই মন্দিরটা বাইরে থেকে তো দেখে তো খুবই সুন্দর লাগছে, চলো ভেতরে যাই, দেখা যাক। এরপর আমরা গেলাম ত্রিদেব মন্দির। এই মন্দিরটি তুলসী মানস মন্দিরের কাছেই অবস্থিত। ত্রিদেব মন্দির মূলত 3টি দেবতাকে নিয়ে এই মন্দিরটি নির্মিত। প্রথম হচ্ছে রানী নারায়ণ দেবী, দ্বিতীয় হচ্ছে সালাসার হনুমান এবং তৃতীয় হচ্ছে বাবা খ্যাতুশ্যাম। এই মন্দিরটি 2009 সালে নির্মাণ করা হয়। এই মন্দিরটি সম্পূর্ণ রাজস্থানী দেবদেবীদের নিয়েই তৈরি। রাজস্থানের লোকেরা মূলত এই 3টি দেবতাকেই বেশি ঘুরলাম। এই মন্দিরটা খুবই সুন্দর, খুবই অসাধারণভাবে সাজানো চারিদিকে এবং শান্ত পরিবেশ। এই মন্দিরটা আমার খুবই ভালো লেগেছে। তো আমরা এখন যাচ্ছি সংকটমোচন হনুমানজি মন্দির। ওইখানে ভিডিও করতে দেবে না আমাদের, ফোনটা জমা করেই যেতে হবে, বাট যতটা দেখানো যায় ততটা দেখানোর চেষ্টা করছি। দেশের ঐতিহাসিক মন্দিরগুলির মধ্যে একটি হল কাশীর সংকটমোচন হনুমান মন্দির। মনে করা হয় হনুমানজির এই মূর্তিটি তুলসীদাসের তপস্যা পুণ্যের কারণে আবির্ভূত হয়েছিল। হনুমানজি তার ডান হাত দিয়ে ভক্তদের সুরক্ষা করছেন এবং বাম হাত দিয়ে হৃদয় স্থাপন করছেন। এটি খুবই জাগ্রত একটি মন্দির। আপনাদের কাছে একটি ছোট্ট টিপস: যদি আপনারা সারনাথে না গিয়ে মন্দিরের আশেপাশে ঘুরতে চান তাহলে আপনাদের অটো রিজার্ভ করার কোনো দরকার নেই। 2 কিলোমিটারের মধ্যেই আমি যে মন্দিরগুলি বললাম সেই সব কটা মন্দির আপনারা পেয়ে যাবেন। এখানে সাইড ভিজিট করতে হলে আপনারা পায়ে হেঁটে অবশ্যই করুন, আমি এইটুখানি সাজেস্ট করবো, কেন গাড়ি ভাড়া করলে আপনাদের সেই গাড়ি ভাড়াটা বেকারই যাবে। আমরা এখন রামনগর ফোর্টে চলে এসেছি। এরপর আমরা চলে এলাম রামনগর ফোর্টে। রামনগর ফোর্ট ঘুরে দেখার মতো তেমন কিছুই নেই, তবে ভিতরে একটা মিউজিয়াম রয়েছে। সেই মিউজিয়ামটি বেশ সুন্দর। সেখানে পুরনো অনেক জিনিসপত্র রয়েছে। মিউজিয়ামে টিকিট প্রাইস 80 টাকা। মিউজিয়ামে ভেতরে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই মিউজিয়ামের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানকার বেলে পাথরের কাঠামোটি রাজপুতানা শৈলীতে তৈরি, যেটি 1750 সালে মহারাজা বলবন্ত সিং তৈরি করেন। রামনগর ফোর্ট থেকে 14 কিলোমিটার দূরে রয়েছে সারনাথ মন্দির। আমাদের আজকে ঘুরতে যাওয়া লাস্ট ডেস্টিনেশন সারনাথে চলে এসেছি। প্রায় 528 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ 35 বছর বয়সে বোধগয়াতে জ্ঞান অর্জন করেছিলেন। বোধগয়াতে জ্ঞান অর্জন করার পর তার প্রথম ধর্ম উপদেশ শিক্ষা দিয়েছিলেন এই সারনাথেই তার 5 জন শিষ্যকে নিয়ে। গৌতম বুদ্ধের জীবনের সাথে 4টি জায়গা অতপ্রতভাবে জড়িত। তার মধ্যে অন্যতম হলো সারনাথ, বাকি 3টি হলো লুম্বিনী যেখানে বুদ্ধদেবের জন্মস্থান, বোধগয়া যেখানে বুদ্ধদেব জ্ঞান লাভ করেছিলেন, কুশীনগর যেখানে বুদ্ধদেবের মহাপরিনির্বাণ ঘটে। पहले इस जगह का नाम था ऋषि पत्नी मिग्रेदाव, जो ये जंगल 2700 साल पहले पूरा जंगल था। मिग्रेदाव बोलते थे, डियर पार्क। बाद में इस जगह का नाम पड़ा सारनाथ। सार मीन्स होता उपदेश, नाथ मीन्स होता भगवान। ये दोनों मिला के इस जगह का नाम पड़ा सारनाथ, जो न्यू नाम है। और ये सारनाथ का आपका मेन मंदिर है। ये जो बड़ा वाला है ना, ये श्रीलंका मंदिर के नाम से जाना जाता है। इसको बनवाने वाले जो थे उनका नाम था अनागारिका, वो श्रीलंका के थे। वो इस टेंपल का स्थापना 1931 में किए थे, 1931 में। और इस टेंपल के अंदर खास बात है, भगवान बुद्धा का शरीर का बोन रखा गया, जो धातु बोलते हैं, बुद्धा रिलिक्स इंग्लिश में, जो साल में एक बार निकाला जाता है। नवंबर के टाइम में कार्तिक पूर्णिमा के दिन आता है ना, अभी इस अगले महीना में पूजा था ना, देव दीपावली भी पड़ता है, तो उस टाइम निकाला गया था 25, 26, 27 3 दिन के लिए। और फिर उसको सेफ्टी स्टेचू के नीचे रख दिया जाए। मंदिर में जाएंगे देखेंगे बुद्धा को वॉल पेंटिंग बनाया गया, जो 1932 से लेके 1936 4 वर्ष लगा है, 4 साल, जो जापान के आर्टिस्ट द्वारा किया गया है। दोनों भाई थे, कोत्सू और नोसू नाम था। आज भी जापान के लोग आके अपने हाथ से उसका रिपेयर करते हैं, जो वॉल पेंटिंग है वो उसी के देखेंगे। अंदर में बगल में आपका गोल्ड कलर का बुद्धा का स्टेचू है, जो उसी के नीचे अंदर ग्राउंड में चांदी के बॉक्स में उनका धातु रखा गया। সারনাথের পাশেই রয়েছে ধামেক স্তূপ। ঠিক এই জায়গাতেই বুদ্ধদেব তার 5 জন শিষ্যকে নিয়ে ধর্ম উপদেশ শিক্ষা দিয়েছিলেন। जो स्पीच दिया था स्तूपा देख रहे हैं, इसी जगह पर दिया था। पहले स्तूप नहीं था, तो अशोक ने, सम्राट अशोक जो कलिंगा के बाद बौद्ध धर्म अपनाने पहला है आपके इसी में, जो सांची स्तूप बोलते हैं। ये सारनाथ के स्तूप है। और इसके स्तूप में का मतलब होता है कोई खिड़की गेट दरवाजा नहीं, अंदर नहीं जा सकते। वो सॉलिड बनाया गया, पूरा पूरा भरा हुआ है। और बाहर से लोग बुद्धिस्ट लोग अपना राउंड करते उसका। সারনাথের একদম পাশেই রয়েছে একটি জাপানি টেম্পল। এই জাপানি টেম্পলটি আসল নাম হলো
নিচিগাই সুজান হরিজিও মন্দির, কিন্তু স্থানীয় লোকেরা এটিকে জাপানি টেম্পেল বলে থাকে। জাপানি টেম্পেল ঘুরে আমরা চলে এলাম অটো করে গোধুলিয়া মোড়েতে। আপনারা যদি ঘরের জন্য কিছু কেনাকাটা করতে চান তাহলে এই সময় কেনাকাটাটা সেরে ফেলুন। এরপর আমরা খাওয়া দাওয়া সেরে চলে এলাম রুমেতে। তারপর সবাই মিলে খুব নাচানাচি করলাম এবং অনেক মজা করলাম। ডে 3, তৃতীয় দিন। মন খারাপের পালা, কারণ আমাদের সেদিন ঘরে ফিরতে হবে। হাই বন্ধুরা, আজ আমাদের বেনারসের শেষ দিন। আজকে আমরা হোটেল চেক আউট করবো। চেক আউট করে আরও যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলো আমরা পরিদর্শন করব, করে 5টা 25-এ ট্রেন ধরে গো টু হাওড়া। 21শে ডিসেম্বর বৃহস্পতিবার আমরা আজকে রুমটা ছেড়ে দেবো। এখন ঘড়িতে বাজে 11টা, এখন চেক আউট করবো। আর আজকের দিনে প্ল্যান হচ্ছে আমরা চেক আউট করে ব্যাগটা নিচে রেখে দেবো একটা রুমের মধ্যে, রেখে আমরা আশেপাশে পায়ে হেঁটে যে যে ঘাট আছে ওই ঘাটগুলোতে আমরা আজকে ঘুরবো। আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি কালভৈরব মন্দির। টাইমিং হচ্ছে 5:30 থেকে 1টা পর্যন্ত খোলা থাকে এবং তারপর 3টে থেকে 5:30 অবধি খোলা থাকে। এই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দিরে 1 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। এই মন্দিরে হিন্দু ধর্মে একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ভৈরব কথার অর্থ হলো ভয়ানক কিছু। ভগবান শিবের একটি হিংস্র রূপই হলো ভৈরব। এখানে হিন্দু ধর্মের মহান ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। কালভৈরবের বাহন হলো কুকুর, যা হিন্দু পুরাণে একদমই চোখে পড়ে না। শিবের এই ভৈরব রূপটি কিভাবে উৎপত্তি হয়েছিল তা নিয়ে অনেক রকম কথা প্রচলিত আছে। কথিত আছে একদা ভগবান ব্রহ্মা অহংকারবশত শিবের নিন্দা করেছিলেন। শিবের বিভিন্ন মাহাত্ম্যগুলিকে তিনি মানতে চাননি। সেখানেই হঠাৎ উপস্থিত হন শিব। তার ভয়ানক ক্রোধে সৃষ্টি হয় কালভৈরব। কালভৈরবের ক্রোধেই ব্রহ্মার 5মতম মাথাটি কেটে ফেললেন। ব্রহ্মার 5মতম মাথাটি কেটে ফেলে কালভৈরব এই পাপ কাজটি করেন। কালভৈরব এই পাপ কাজটি করার ফলে ভগবান শিব তাকে নির্দেশ দেয় তিনি কাশীতে গেলে তার এই পাপ থেকে তিনি মুক্তি পাবেন। আজও মনে করা হয় কাশীতে কালভৈরবের উপস্থিতি রয়েছে। আবার কেউ কেউ বলে সমস্ত অসুররা দেবী সতীর 51টা পিঠকে ধ্বংস করতে চেয়েছিলেন। তখন ভগবান শিব এই কালভৈরব সৃষ্টি করে, যার ভয় অসুররা সতীর পিঠ আক্রমণ করতে ভয় পায়। এই জন্য প্রতিটা সতীপীঠের কাছেই কালভৈরব তথা ভগবান শিবের মন্দির দেখা যায়। কালভৈরব মন্দির থেকে বেরিয়ে আপনারা যেতে পারেন বাবা তিলেশ্বর মন্দিরে। এরপর আপনারা চলে আসুন মা অন্নপূর্ণার মন্দিরের কাছে। এখানে প্রতিদিন দুপুর 3টে পর্যন্ত সবাইকে খাবার দেওয়া হয় বিনা পয়সায়। এটি মিস করবেন না কেউই। লাঞ্চ করে লাগেজ নিয়ে এবার বেরিয়ে পড়ুন স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন ব্যাক করছি। আমরা চলে এসেছি এখন প্ল্যাটফর্মে। তো আমাদের ট্রেন আছে 5টায়, কিন্তু এখন ঘড়িতে বাজে 5:50, এখনও ট্রেন আসেনি। আমরা এই জাস্ট ট্রেনেতে উঠলাম। তো ট্রেন ছাড়ছে এখন 7:05 ঘড়িতে। আমাদের ট্রেন ছিল 5টার সময়। তো ট্রেন অলরেডি 2 ঘন্টা লেট। এখন ঘড়িতে বাজে 9:30। আমাদের ট্রেনটা 7:30টায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু যথারীতি 2 ঘন্টা লেট করেছে। 9:30টায় ঢুকেছে ট্রেনটা স্টেশনে। এইবার আমি আপনাদের সাথে শেয়ার করব বেনারসে আসতে ঠিক কত টাকা খরচ হতে পারে। কেউ ঘুরতে একা যায় না, তাই আমি ধরে নিলাম কম করে 4 জন তো যাবেনই। ট্রেন ভাড়া 400 টাকা করে মাথা পিছু, যেতে আসতে খরচ হবে 800 টাকা। বোট রিজার্ভ করে ঘাট ঘুরতে 1200 টাকা নেয়, সেখানে মাথা পিছু খরচ হবে 300 টাকা করে। অটো রিজার্ভ করে বেনারসে আশেপাশে সাইড ভিজিট করতে 1200 টাকা নেয়, সেখানে মাথা পিছু খরচ হবে 300 টাকা করে। এবং খাওয়া দাওয়ার খরচ হচ্ছে 500 টাকা। আপনারা চাইলে মা অন্নপূর্ণার মন্দিরে টিফিন লাঞ্চ সমস্তই করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তাহলে টোটাল খরচ হলো ট্রেন ভাড়া 800 টাকা, বোট ভাড়া 300 টাকা, অটো ভাড়া 300 টাকা, 500 টাকা খাওয়া দাওয়া এবং রুম ভাড়া 1000 টাকা 2 দিনে। টোটাল খরচ হলো 2900 টাকা করে। আপনারা একটু বুঝে শুনে চললে এখানে সেই রকম কোনো খরচই নেই।